ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি এখনই নেওয়া হচ্ছে না সিঙ্গাপুর, জানালেন চিকিৎসক। পরামর্শ করা হয়েছে মাউন্ট এলিজাবেথের প্রতিনিধিদের সঙ্গেও। দেশে যে কোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজশাহী সেনানিবাসে 4টি রেজিমেন্টকে তুলে দিলেন জাতীয় পতাকা। নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়ে কারা কর্তৃপক্ষকে দুষলেন বেগম জিয়া। বললেন, আগের তারিখে তিনি প্রস্তুত থাকলেও আনা হয়নি। আবারও গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ সরকারের। উচ্চমূল্যের এলএনজি আমদানি আর ভর্তুকি কমানোর দোহাই প্রতিমন্ত্রীর। যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ক্যাবের। এবং ঠাকুরগাঁওয়ে একই পরিবারের 5 জনের মৃত্যুর কারণ নিপা ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব ইনস্টিটিউটের অনুসন্ধান রিপোর্ট। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছে আমি কাজল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতির দিকে, এ কারণে তাকে এখনই সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল ও বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের যৌথ পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওবায়দুল কাদের এখনও শঙ্কামুক্ত নন বলে জানান চিকিৎসকরা। এর আগে গতকাল সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তার হার্টে 3টি ব্লক ধরা পড়ে। বিকেলে ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা। দিনভর নানা শঙ্কা আর উৎকণ্ঠার পর ঘোষণা এলো উন্নতি হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার। সিঙ্গাপুর থেকে রোববার রাত 8টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় বিদেশি চিকিৎসক দল। দীর্ঘ সময় ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণের পর হাসপাতালের চিকিৎসক ও সিঙ্গাপুর প্রতিনিধি দলের যৌথ সিদ্ধান্ত আসে রাত 9:30টার দিকে। যেহেতু ওনাকে এই মুহূর্তে শিফট করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেজন্য আমরা আগামী 24 ঘন্টা ওনাকে এখানে রেখে, আমাদের হাসপাতালে রেখে চিকিৎসা করতে চাই। যেহেতু ওনার অবস্থার উন্নতি হচ্ছে এখনো পর্যন্ত, এখন ডাকলে উনি সাড়া দেন, কথা বলার চেষ্টা করেন, এই জন্য আমরা মনে করছি যে উন্নতি হচ্ছে, ব্লাড প্রেশার স্টেবল আছে। সুতরাং এখন ওনাকে বিদেশে না পাঠানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। যদি প্রয়োজন হয় ভবিষ্যতে আমরা পাঠাবো। তবে তিনি একদমই শঙ্কামুক্ত এমনটা বলার সুযোগ নেই এখনো। যদিও বিকেলে তিনি চোখ খুলে সাড়া দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ডাকে। তাকে দেখতে রাজশাহী থেকে সরাসরি 3:30টায় হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী। এরপরই আসেন রাষ্ট্রপতি। দীর্ঘ সময় অবস্থানের পর চলে যান তারা। সন্ধ্যা 6টায় ওবায়দুল কাদেরের সবশেষ অবস্থা জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে। উনি পা নাড়াচ্ছেন, নাড়ায় বলতেছেন কথাবার্তা, চেষ্টা করতেছেন কথাবার্তা। এখন এই অবস্থায় উনি আছেন, তা আমরা আরো কিছুক্ষণ দেখব। এই হেমোডাইনামিক স্টেবিলিটি যদি আইবিপি মেশিন দেয় কিছুক্ষণ স্টেবল থাকে, তাহলে আমাদের সিদ্ধান্ত দুইটা হবে, যে আমরা হয়তো মেডিকেলও থেরাপি দিয়ে যেতে পারি অথবা বাইপাস। নেক্সট হয়তো অন্যান্য যে নালীগুলা ব্লক আছে সেইগুলা খুলে দেওয়ার জন্য হয়তো বা বাইপাস করতে পারি। রাত 10টার কিছু পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে দেখতে হাসপাতালে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ দলটির কয়েকজন নেতা। এ সময় তারা আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন। প্রায় আধা ঘন্টা হাসপাতালে অবস্থান করেন তারা। রোববার ভোরে হঠাৎই শ্বাসকষ্ট দেখা দেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সে সময় বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানে ভর্তির পর অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। পরীক্ষা নিরীক্ষার পর হার্টে 3টি ব্লক ধরা পড়লে নেওয়া হয় সিসিইউতে। দলের শীর্ষ নেতার এমন খবরে হাসপাতালে ছুটে আসেন দলীয় নেতাকর্মীরা। অন্য কোথাও মুভ হইতে পারে যদি ডাক্তার সেটা নির্দেশনা দেন অথবা পরামর্শ দেন। এইভাবে ওরা এখন কাজ করছে। এখন সমস্যা নেই, এখন কমফর্ট। আমাদের মাননীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের জন্য আপনারা সবাই দোয়া করবেন। 2016 সালে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ওবায়দুল কাদের। এছাড়া পরপর 2 মেয়াদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজশাহী সেনানিবাসে 4টি রেজিমেন্টের হাতে জাতীয় পতাকা তুলে দেন প্রধানমন্ত্রী।
তিনি সেনাবাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন। রাজশাহী থেকে ফেরদৌস লিপির রিপোর্ট। দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ সব ধরনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষায় সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট ৭, ৮, ৯ ও ১০-এর সদস্যদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী খোলা জিপে করে সশস্ত্র বাহিনীর সবচেয়ে এই বড় শাখা সুসজ্জিত প্যারেড পরিদর্শন করেন। পরে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 4টি ইউনিটকে সশস্ত্র বাহিনীর বীরের প্রতীক জাতীয় পতাকা প্রদান করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সেনা সদস্যদের দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পবিত্র সংবিধান ও দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। সরকার আধুনিক ও চৌকো সেনাবাহিনী গড়ে তুলতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনীতে নতুন নতুন পদাতিক ডিভিশন, ব্রিগেড প্রতিষ্ঠা সহ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এটা আধুনিক ও চৌকো সশস্ত্র বাহিনী গড়ে তুলতে আমাদের সরকার বদ্ধপরিকর। এজন্য ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের সরকার শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে আমরা দেশ পরিচালনা করে যাচ্ছি। এই সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে ভূমিকা রাখায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। রণাঙ্গনে সশস্ত্র বাহিনীর মর্যাদার প্রতীক জাতীয় পতাকা পাওয়া এসব বীর সেনারা ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের সর্বোচ্চ আস্থায় নিয়োজিত করবে এমন প্রত্যাশার কথাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পরে সেনা সদস্যদের বিশেষ নৈপুণ্য, লাঠি খেলা সহ নানা কসরত উপভোগ করেন প্রধানমন্ত্রী সহ আগত অতিথিরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, রাজশাহী। আদালতে আসার জন্য প্রস্তুত থাকার পরও 20 ফেব্রুয়ারি বেগম জিয়াকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। গতকাল নাইকো মামলার হাজির হয়ে কথা বললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি করে মামলা থেকে অব্যাহতি চান আসামি পক্ষের আইনজীবীরা। দুদকের আইনজীবী বলছেন, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, অব্যাহতির কোনো সুযোগ নেই। এদিন বেগম জিয়ার অসুস্থতা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন দুপক্ষের আইনজীবী। এখনো পর্যন্ত ঘুম থেকে তিনি উঠেন নাই। ঘুম থেকে না ওঠায় বেগম জিয়াকে আদালতে হাজির করা যায়নি গত 20 ফেব্রুয়ারি আদালতকে জানিয়েছিল কারা কর্তৃপক্ষ। নাইকো দুর্নীতি মামলায় রোববার আদালতে হাজির হয়ে বেগম জিয়া জানান, আদালতে আসার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাকে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। ঘুম থেকে না ওঠায় আদালতে নেওয়া যায়নি এমন তথ্য সঠিক নয় বলেও জানান তিনি। এরপর শুরু হয় নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি। দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি করে শুনানিতে মামলা থেকে অব্যাহতি চান আসামিপক্ষের আইনজীবীরা। এটা একটা ভয়েড অ্যাব ইনিশিও, একটা নালিটি, একটা অচল মামলা এবং এই মামলায় সকলকে অব্যাহতি দেওয়ার জন্য আমি আদালতের কাছে আবেদন করেছি। দুদকের আইনজীবী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বেগম জিয়া সহ আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে, অব্যাহতি পাওয়ার সুযোগ নেই। তারা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট না করে ইচ্ছামতো একটা চুক্তি করেছিলেন। আমরা আশা করছি বেগম খালেদা জিয়ার পক্ষে আগামী তারিখে যুক্তিতর্ক শেষ হলে মাননীয় আদালত এই মামলায় চার্জ গঠনের বিষয়ে একটি আদেশ প্রদান করবেন। আগামী 19 মার্চ নাইকো মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির ফলে রাষ্ট্রের 14,777 কোটি টাকার ক্ষতির অভিযোগে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে 2007 সালে মামলাটি করে দুদক। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরও থাকছে। রাজশাহীর বারনই নদীতে ডাবার ড্যাম বদলে দিয়েছে 3 উপজেলার কৃষি উৎপাদন। পর্যাপ্ত পানি পাওয়ায় কমেছে খরচ। বরেন্দ্র অঞ্চলের অন্যান্য নদীতেও ড্যাম স্থাপনের পরিকল্পনা। আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরই মধ্যে আবাসিক সহ সব ধরনের গ্রাহকের জন্য গড়ে 66% দাম বাড়ানোর প্রস্তাব এনার্জি রেগুলেটরি কমিশন পাঠিয়েছে গ্যাস বিতরণ প্রতিষ্ঠানগুলো। আগামী সপ্তাহে হতে যাচ্ছে দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি। জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, উচ্চ মূল্যের এলএনজি আমদানি আর ভর্তুকি কমাতেই নেওয়া হয়েছে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ। তবে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্যাব। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট।
গেল বছর উচ্চ মূল্যের এলএনজি আমদানিকে কেন্দ্র করে শুরু হয় গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড়। সে অনুযায়ী গত জুনে গণশুনানিও করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তবে নির্বাচনের মাত্র 2.5 মাস আগে গত 16 অক্টোবর বিইআরসির আদেশে গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সে আদেশের মাত্র 5 মাসেরও কম সময়ের মধ্যে আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে আবারও গ্যাসের দাম বাড়ানোর আনুষ্ঠানিকতা। বিতরণ প্রতিষ্ঠানগুলোর আবেদনে সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে 63% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে আবাসিকে 1 চুলার জন্য 750 থেকে বাড়িয়ে 1000 টাকা আর 2 চুলার ক্ষেত্রে 800 থেকে বাড়িয়ে 1200 টাকা করার আবেদন করা হয়েছে। অন্যান্য গ্রাহকদের ক্ষেত্রে খাতভেদে 17 থেকে 158% পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করা হয়। এসব আবেদনের ওপর গণশুনানি চলবে 11 থেকে 14 মার্চ পর্যন্ত। এলএনজি আসছে তো 500 MMSF ঢুকে গেছে, এটাতে কিছুটা প্রাইস আমরা রিঅ্যাডজাস্টমেন্ট করতে চাই। রিঅ্যাডজাস্টমেন্ট যে করবো তারপরও ভর্তুকি করতে হবে, কারণ কস্টলি, এক্সপেন্সিভ তো আমাদের জন্য। আমি মনে করি এখনো আমাদের কম্পেয়ার টু ইনকাম লেভেল এখনো প্রাইসের দিক দিয়ে আমরা অনেক কাজ করতে হবে। তবে দাম বাড়ানোর আবেদন নাকচের মাত্র 5 মাসের মাথায় আবারও বিইআরসির গণশুনানির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। মানুষের পণ্য বা সেবা ক্রেতাকে দেওয়ার পরেই তার কাছে মূল্য দাবি করা যায়, ক্রেতাকে দেওয়ার আগে মূল্য দাবি করা যায় না। এখন পর্যন্ত 750 MMSF গ্যাস রেগুলার সরবরাহ হয়নি, এরপরে আবার 750 সরবরাহ হবে, এরকম অজুহাতে দাম পুনর্নির্ধারণের প্রস্তাব গ্রহণ করা বিইআরসির এখতিয়ার বহির্ভূত। সবশেষ 2017 সালের মার্চে গ্যাসের দাম গড়ে প্রায় 23% বাড়ানো হয়। ফারুক ভূঁইয়া, রবি, সময় সংবাদ, ঢাকা। নানা বদনাম আর লোকসানকে সঙ্গে নিয়েই উঠছে বিমান। অব্যবস্থাপনা, অনিয়ম আর দুর্নীতির পাশাপাশি সম্প্রতি যোগ হয়েছে বিমান ছিনতাইয়ের চেষ্টা, ফেটে যাওয়া চাকা নিয়ে বিমান উড্ডয়ন সহ নানা ছোট বড় দুর্ঘটনা। গত 18 জানুয়ারি সরকারি 14টি প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে কাজ শুরু করা দুদকের 14টি আলাদা দল এরই মধ্যে হানা দিয়েছে স্বাস্থ্য ও শিক্ষা খাতে। গত 1 ফেব্রুয়ারি তারা দুর্নীতি অনুসন্ধানে পরিদর্শন করে সিভিল এভিয়েশন কার্যালয়ও। তারই অংশ হিসাবে এবার বিমান মন্ত্রণালয়ে এসে এই খাতের দুর্নীতির চিত্র তুলে ধরেন দুদকের কর্মকর্তারা। প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন দুর্নীতির খতিয়ান। আমাদের কাছে বিভিন্ন ধরনের যে তথ্য পাওয়া যায়, 106-এ অনেক সময় অভিযোগ আসে। আমাদের কাছে অতীত রিপোর্ট থাকে, এই মন্ত্রণালয় সংক্রান্ত বার্ষিক রিপোর্ট, যেখানে দুর্নীতির সম্ভাবনা বেশি, অর্থাৎ দুর্নীতি অতীতে ঘটেছে এই ধরনের অভিযোগ এবং অভিজ্ঞতাও রয়েছে। সেই ক্ষেত্রগুলো যদি বলি যে বিমান ক্রয় এবং বিমান লিজ খাতে অনেক সময় দুর্নীতি হয়, এইটার দাম বেশি করে এবং যোগসাজস্য হয়, অনেক ধরনের উচ্চ মূল্যের জিনিস কিন্তু হয়। দুদকের তালিকায় বিমান বাংলাদেশের দুর্নীতির 8 খাতের মধ্যে রয়েছে বিমান ক্রয় ও বিমান লিজ, গ্রাউন্ড সার্ভিস, কার্গো আমদানি রপ্তানি, এমনকি খাবারের ক্যাটারিং সার্ভিসেও। আর সিভিল এভিয়েশনের ক্রয় খাত, সম্পত্তি ব্যবস্থাপনা, নির্মাণ ও উন্নয়নমূলক কাজ সহ 11 কাজে রয়েছে দুর্নীতি। আমাদের মন্ত্রণালয় থেকে দুর্নীতি বিরোধী সমস্ত কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। যারাই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট থাকবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে, তাদের আইনের আওতা সুপর্দ করা হবে। এই ব্যাপারে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। বিমানে দুর্নীতির প্রতিটি খাতের বিপরীতে একটি করে সুপারিশ জমা দিয়ে দুদকের হুঁশিয়ারি, দ্রুত পরিস্থিতির পরিবর্তন না হলে ব্যবস্থা নেবে তারা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে একই পরিবারের 5 জনের মৃত্যু নিপা ভাইরাসের কারণে হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় অধিদপ্তরের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট IEDCRI মৃতদের মধ্যে একজনের দেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে নিপা ভাইরাসের অস্তিত্ব খুঁজে পায় তদন্ত দল। গত 9 ফেব্রুয়ারি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গার মরিচপাড়া এলাকায় আবু তাহের নামের একজনের হঠাৎ মৃত্যু হয়। প্রথমে এটি স্বাভাবিক মৃত্যু ধারণা করলেও 20 ফেব্রুয়ারি তার মেয়ে জামাই হাবিবুর রহমান সহ ওই পরিবারের আরও 4 জনের মৃত্যু হয় রংপুর মেডিকেলে।
এ ঘটনায় পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়লে টনক নড়ে স্বাস্থ্য অধিদপ্তরের। রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট IEDCR এর 5 সদস্যের একটি অনুসন্ধানী টিম গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। গত 25 ফেব্রুয়ারি তারা ঘটনাস্থলে গিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স, মৃত ব্যক্তির পরিবার ও গ্রামবাসীর সঙ্গে কথা বলার পাশাপাশি নমুনা সংগ্রহ করেন। পরে এ অনুসন্ধান কাজে যোগ দেয় IEDCR এর আরও একটি দল। অনুসন্ধান শেষে মৃত ব্যক্তির নমুনা পরীক্ষা করে নিপা ভাইরাসের অস্তিত্ব পায় IEDCR। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমে আবু তাহেরের মৃত্যু হয়। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসের মাধ্যমে বাকিরাও এ ভাইরাসে আক্রান্ত হন বলে জানানো হয়। তাদের সবার জ্বর, মাথা ব্যথা, বমি ও মস্তিষ্কে সংক্রমণের উপসর্গ ছিল। সংবাদ বিজ্ঞপ্তিতে এ ভাইরাস থেকে রক্ষা পেতে খেজুরের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকা, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর হাত সাবান দিয়ে ধোয়া সহ কয়েক দফা সুপারিশ করা হয়। সময় সংবাদ, ঠাকুরগাঁও। অভিযানের তৃতীয় দিনেও বাধার মুখে পড়ল রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদে গঠিত সরকারি টাস্কফোর্স। পুরান ঢাকার লালবাগ কেল্লার মোড়ে একটি প্লাস্টিক কারখানায় অভিযান চালাতে গেলে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, কোনো বাধা এই অভিযান বন্ধ করতে পারবে না। এদিকে রোববার 13টি রাসায়নিক কারখানায় গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে টাস্কফোর্স। অব্যাহত অভিযানের অংশ হিসেবে রোববার সকালে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় রাসায়নিক কারখানা ও গুদাম উচ্ছেদে অভিযান শুরু করে সরকারি টাস্কফোর্স। লালবাগের একটি প্লাস্টিক কারখানায় অভিযান চলাকালে প্রধান দরজার বাইরে থেকে তালা লাগিয়ে দেয় বিক্ষোভরত শ্রমিকরা। কারখানা না সরানোর দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। এ সময় কারখানার ভেতরে আটকা পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ কর্তব্যরত টাস্কফোর্স সদস্যরা। আমরা এখানে পানির সংযোগটা বিচ্ছিন্ন করেছি, কিন্তু বিদ্যুৎ বিভাগের যারা এসেছিলেন তারা গাড়িতে করে মই নিয়ে আসেন, মই দিয়ে উপরে উঠে করতে হয়। তাদের এই বিক্ষুব্ধ জনতা তাদের গাড়িটা নাকি ভেঙে দিয়েছে। এটাকেও আমি সরাসরি বাধাগ্রস্ত বলবো না, তারা একটা দাবি তুলেছেন যেন এটা অচিরে বন্ধ করা হয়, তাদেরকে যেন সময় দেওয়া হয়। পরে লালবাগ থানার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। বিক্ষুব্ধ শ্রমিকদের সরাতে এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। ক্ষোভ করেছিল, আমরা তাদেরকে বুঝিয়েছি যে অভিযান চলছে এটা আপনাদের উপকারের জন্য, আপনাদের নিরাপত্তার জন্য। এভাবে তাদেরকে বোঝানোর পরে তারা এলাকায় চলে গেছে। এদিন চকবাজার এলাকায় আরও কয়েকটি গুদাম ও কারখানায় অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। এ সময় কয়েকটি রাসায়নিক কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 2 ঘন্টার অভিযান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। বাসাবাড়ির বিরুদ্ধে না, আমরা শুধু গোডাউনে ক্ষতিকর দাহ্য পদার্থ যেখানে আছে সেই কারখানা, ঝুঁকিপূর্ণ কারখানা থেকেই শুধু ইউটিলিটি সার্ভিস কাট করতেছে। বাদ বাকি যাদের এই ধরনের গোডাউন আছে, আপনারা অনুগ্রহপূর্বক এগুলি সরিয়ে ফেলেন। 20 ফেব্রুয়ারি রাতে চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 71 জন মারা যাবার পরে রাসায়নিক ও দাহ্য পদার্থের গুদাম উচ্ছেদে টাস্কফোর্স গঠন করে সরকার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরও থাকছে। চিনি ছাড়া নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে সব ভোগ্যপণ্যের দাম। ভোজ্য তেল, ডাল, আদা, পেঁয়াজের দর কেজিতে কমেছে 1 থেকে 3 টাকা। সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার রাত 10:01 কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জেল সুপার শাহজাহান আহমেদ তথ্য জানান, 2012 সালের 5 মার্চ মধ্যরাত গুলশানের নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গুলশান থানা পুলিশ ওই ঘটনায় 5 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়। ওই বছরের 30 ডিসেম্বর নিম্ন আদালত মামলার 5 আসামিকে মৃত্যুদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে আপিল করা হলে উচ্চ আদালত সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। বাকি 4 আসামির 3 জনকে যাবজ্জীবন এবং অন্যজনকে খালাস দেয়া হয়। মৃত্যুদণ্ড আদেশপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম মামুন এর মৃত্যুদণ্ড সকল আইন প্রক্রিয়া বিধিবিধান অনুসরণ করে কারাবিধি অনুযায়ী অর্ধ রাত 10:01 কার্যকর করা হয়েছে। নীলফামারীতে বখাটের উত্ত্যক্তের অপমান সইতে না পেরে আত্মহত্যা করল 9ম শ্রেণীর এক ছাত্রী। সৈয়দপুরে ভুজারি পাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় এলাকার সুমি রানী নিজ বাড়িতে গোসল করতে যায়। এ সময় প্রতিবেশী সূর্য তাকে উত্ত্যক্ত করলে তা দেখে ফেলে স্থানীয়রা। উপস্থিত মানুষের নানা সমালোচনার পর ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সুমি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই ঘটনায় গতকাল
সৈয়দপুর থানায় সূর্যকে আসামি করে একটি মামলা করেছে ওই কিশোরীর মা। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও এরই মধ্যে অভিযুক্তকে গ্রেফতার কাজ শুরু করেছে পুলিশ। আমার মেয়ে হাত ধরে টানাটানি করছে, হুড়াহুড়ি করছে, লজ্জার কারণে ঘর যায় নিজের গায়ের ওনা দিয়ে ফাঁসটানি মরছি। যখন লোকজন সবাই আর কি এখানে গুটো হয়েছে, সকলে এক কথা বলে, ও এক কথা বলে, সকল মেয়ে আমার লজ্জাতে আর থাকতে পারে নাই। এই সংক্রান্তে আমাদের সৈয়দপুর থানায় একটা 306 পেনাল কোডে মামলা হয়েছে এবং আমরা আসামিকে ধরার চেষ্টা করছি এবং আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে আমরা আসামিকে ধরতে পারবো। যারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে বর্জনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। গতকাল রাজধানীর কামরাঙ্গীচরে হাজী আব্দুল আউয়াল কলেজের নবনির্মিত ভবন ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। তথ্য প্রযুক্তির ভালো দিকগুলো ব্যবহার করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান কামরুল ইসলাম। এ সময় নিজেদের আরও যোগ্য করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতিও আহ্বান জানান তিনি। নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে সরকার একটি উন্নত রাষ্ট্র গড়তে চায় বলে মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। যাত্রাপথে ধুলোয় পরাগে মেশানো থাক আমাদের যেতে নাহি দেব হাই তবু নিজস্ব উদ্যোগে ব্যক্তিগতভাবে গণতন্ত্রকে বাদ দিয়ে কেবলমাত্র উন্নয়ন হয় না। যারা গণতান্ত্রিক পথে বাধার সৃষ্টি করে, নির্বাচন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করতে চায়, নির্বাচনকে না বলে নির্বাচনের থেকে দূরে থাকে এবং গণতান্ত্রিক সমস্ত চর্চা থেকে যারা দূরে থাকে, তারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় এবং উন্নয়নের বাধার সৃষ্টি করতে চায়। তাদেরকেও আমাদেরকে ঘৃণা করতে হবে, তাদেরকেও আমাদেরকে বর্জন করতে হবে। চট্টগ্রামে আলাদা অভিযানে 700 স্বর্ণের বার সহ 4 জনকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের মিরসরাইয়ের সোনা পাহাড় এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে 60 কেজি ওজনের 600টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 22 কোটি টাকা। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়। এর আগে গতকাল সকালে চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় একটি প্রাইভেট কার সহ 2 জনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে আরও 11.5 কেজি ওজনের 100টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। রাজশাহীর পুঠিয়ায় বারনই নদীতে রাবার ড্যাম বদলে দিয়েছে 3 উপজেলার কৃষি জমির উৎপাদন। পর্যাপ্ত পানি পাওয়ায় ধান সহ অন্যান্য ফসল উৎপাদনে খরচ কমেছে কৃষকের। অধিক উৎপাদনের সুদিন এসেছে 42,000 কৃষি পরিবারের। ভূগর্ভস্থ পানি রিচার্জে রাবার ড্যাম গুরুত্ব রাখায় বরেন্দ্র অঞ্চলে ঘিরে অন্যান্য নদীতেও ড্যাম স্থাপনের পরিকল্পনা নিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। হাবিবুর রহমান পাপুর ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। এক সময়ের নিষ্ফলা এই জমিগুলো এখন সারা বছর ফসল দিচ্ছে। বড় মৌসুমে পড়ে থাকা প্রান্তর বদলে গেছে। অনেকটা বিরান ভূমিতে এখন ভুট্টা, ধান, গম আর মশলা জাতীয় ফসলে সবুজের এই সমারোহ। রাজশাহীর পবা, বাগমারা, পুঠিয়া, দুর্গাপুরের ওপর দিয়ে বয়ে চলা বারনয় নদীতে 2 বছর আগে স্থাপিত রাবার ড্যামের গুণে এ চিত্র। নদীতে এই ড্যাম স্থাপনের ফলে 53 কিলোমিটার দীর্ঘ বারনয় নদীর 40 কিলোমিটারেই সারা বছর পানি পাচ্ছে কৃষক। প্লেয়ারটা এখন অনেক উপরেই থাকে, খুব সহজে সেচগুলো দিতে পারি। পানি পাচ্ছি, ফসলে উচ্চ ফলনশীল ফসল পাইছি। প্রতি বিঘাকে 1000 টাকা খরচ হচ্ছে আর পুরোটা আমাদের লাভ। শুষ্ক মৌসুমে নদীর আপস্ট্রিমে 120 ঘনমিটার পানি সংরক্ষিত থাকছে। 13,600 একর জমিতে এর ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নতুন নতুন জমিতে ফিতা পাইপের মাধ্যমে স্বল্প মূল্যে পানি সরবরাহ করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। পিএমডিএ থেকে যেসব এলএলপি রয়েছে সেগুলা থেকে যদি কৃষক সেচ নেয় সেখানে বিঘা প্রতি 700 থেকে 800 টাকা খরচ হচ্ছে। অতএব আমাদের এই এলএলপির মাধ্যমে যে পানিটা নিচ্ছে সেখানে কৃষক 2 থেকে 3,000 টাকা কম সেচে পানিটা পাচ্ছে। জেলার একটি মাত্র রাবার ড্যামে মাটির নিচে পানির চাপ হ্রাস ও সেচ এলাকা সম্প্রসারিত হয়েছে। এতে সাফল্য পাওয়ায় নতুন 5টি নদীতে ড্যাম স্থাপনের পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। খনন করে যদি আমরা রাবার ড্যাম নির্মাণ করতে পারি প্ল্যানিং ওয়াইজ, তাহলে এখানে সারা বছর পানি থাকবে। এই পানি দ্বারা কৃষকরা কম খরচে সেচ নিতে পারবে। এর ফলে কৃষকদের ভাগ্য উন্নয়ন ঘটবে।
সংশ্লিষ্টদের মতে বরেন্দ্র অঞ্চলকে ঘিরে আত্রাই, মহানন্দা ও পদ্মা নদীর শাখা নদীগুলোতে রাবার ড্যাম স্থাপন করা গেলে এ অঞ্চলের 50% অংশে পানির স্তর উন্নত হবে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সুনামগঞ্জের রানীগঞ্জ আঞ্চলিক সড়কের নাদামপুর বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার 11 দিন পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি যান চলাচল। বিকল্প ডাইভারশন সড়ক নির্মাণের কাজ ধীর গতিতে চলছে বলে অভিযোগ এলাকাবাসীর। তবে দ্রুত গতিতে কাজ চলছে বলে জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। সড়ক ও জনপথ বিভাগ জানায়, গত 21শে ফেব্রুয়ারি রাতে জগন্নাথপুর উপজেলার নাদামপুর বেইলি ব্রিজ দিয়ে অতিরিক্ত বালু বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে পড়ে। এতে সুনামগঞ্জের সঙ্গে জগন্নাথপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে বিকল্প অস্থায়ী ও স্থায়ী ডাইভারশন সড়ক নির্মাণে উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। এলাকাবাসীর অভিযোগ, স্থায়ী ডাইভারশন সড়কের নির্মাণ কাজ ধীর গতিতে চলছে। তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে দ্রুত গতিতে চলছে নির্মাণ কাজ। গাড়ি টাড়ি কিচ্ছু যায় না, আমরা যাত্রী সকল খুব অসুবিধায় আছি। এখান থেকে যাইতে হইলে অনেক জায়গায় হাইটটা যাইতে হয়, এই সামনের দিকে আইসারি আবার উঠতে হয়, এই পারে আইসা ইনকাম হলো, মালিকও দিতে পারি না, তোমার গাড়ি খামটাম করাই পারি না, নানা জাতের সমস্যা। আগামী 3-4 দিনের মধ্যে আমরা হয়তো এখানে যে ডাইভারশন রোডটা বেইলি ব্রিজের মাধ্যমে আমরা এখানে কমিউনিকেশন থ্রো করতে পারবো। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমতে থাকায় দেশের বাজারে শুধু চিনি ছাড়া বাকি সব ভোগ্য পণ্যের দাম নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। বিশেষ করে ভোজ্য তেল, ডাল এবং আদা ও পেঁয়াজের মধ্যে ভোগ্য পণ্যের দাম 1 সপ্তাহের ব্যবধানে কেজিতে 1 থেকে 3 টাকা পর্যন্ত কমেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শীত পেরিয়ে গরমের মৌসুম আসতে শুরু করায় বাড়তে শুরু করেছে সয়াবিনের বিপরীতে পাম অয়েল এবং সুপার সয়াবিনের চাহিদা। কিন্তু বুকিং রেট কমতে থাকায় সব ধরনের ভোজ্য তেলের দামও নিয়ন্ত্রণে আসছে। কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমে গেছে। আন্তর্জাতিক বাজার কমাতে এখানে আমাদের আভ্যন্তরীণ বাজার কমে গেছে এবং সাথে সাথে খুচরা বাজারও কমে গেছে। ভারত থেকে লাগামহীনভাবে আমদানি হওয়ায় সাধারণ মানের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা দরে। রসুনের দাম সামান্য বাড়লেও কমেছে আদার দাম। রসুনটা আমদানি কম, তাই গত সপ্তাহে ছিল 70-72, এই সপ্তাহে আছে 78 থেকে 80 টাকা। শীতকালীন সবজির কারণে ডালের চাহিদা কম, ফলে কয়েক সপ্তাহ ধরে সব ধরনের ডালের দাম কমেছে। মসুর ছিল 47 করে, এখন এটা 46 করে চলতেছে। আর মুগ ডাল ছিল আমাদের কাছে 72 টাকা, এখন এটা 1 টাকা কমে 71 করে চলতেছে। প্রায় 2 মাস হতে চললো নিয়ন্ত্রণে আসছে না চিনির দাম। এই সপ্তাহ পাইকারি পর্যায়ে প্রতি কেজি চিনির দাম বেড়েছে 50 পয়সা করে। ডেলি মাল ডেলি পাওয়া যায় না, এখানে একটু 20 টাকা 10-20 টাকা বেড়ে গেছে। প্রতিদিন 500 থেকে 700 কোটি টাকার লেনদেন হয় দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের চাকতাই, আসাদগঞ্জ ও খাতুনগঞ্জে। দেশের ভোগ্য পণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর হওয়ায় ইন্টারন্যাশনাল বুকিং রেটের সরাসরি প্রভাব পড়ে এখানকার বাজারে। তাই ভোগ্য পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য উপযুক্ত সময়ে ভোগ্য পণ্য আমদানির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবসায়ীরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। গাইবান্ধায় জাতীয় পার্টির 5000 নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গতকাল দুপুরে সাগাটায় এক নির্বাচনী জনসভায় উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সুইটের নেতৃত্বে নেতাকর্মীরা সরকার দলে যোগ দেন। অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদুল হাসান রিপন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। পরে সদ্য যোগ দেয়া নেতাকর্মীদের স্বাগত জানান আওয়ামী লীগের নেতারা। নরসিংদীতে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ সহ 10 শিক্ষককে স্বপদে বহাল রাখার আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল বিকেলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে তারা। এতে তীব্র যানজটের তৈরি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা সহ 10 শিক্ষককে পদত্যাগে বাধ্য করেছে কর্তৃপক্ষ। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে কলেজের 10 শিক্ষককে স্বপদে বহাল রাখার দাবি জানান তারা। পরে সন্ধ্যায় কলেজের সভাপতি আব্দুল কাদের মোল্লা দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। সিনিয়র সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক শাহ আলমগীরের মৃত্যুতে নারায়ণগঞ্জে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরের চাষারায় জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ সহ জেলা সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিক শাহ আলমগীরের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। নড়াইলে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসন, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেশন থেকে একটু র্যালি বের করা হয়। র্যালিটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রূপগঞ্জ সুলতান মঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে অংশ নেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাবিবুর রহমান সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। চিত্রশিল্পী SM সুলতানের 94তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে 10 দিনব্যাপী সুলতান মেলা। গতকাল বিকেলে রূপগঞ্জ সুলতান চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন। মেলায় বিশ্বের 11টি দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের চিত্রকর্ম স্থান পেয়েছে। মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি এখনই নেওয়া হচ্ছে না সিঙ্গাপুর, জানালেন চিকিৎসক। পরামর্শ করা হয়েছে মাউন্ট এলিজাবেথের প্রতিনিধিদের সঙ্গে। দেশে যে কোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজশাহী সেনানিবাসে 4টি রেজিমেন্টকে তুলে দিলেন জাতীয় পতাকা। নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়ে কারা কর্তৃপক্ষকে দুষলেন বেগম জিয়া। বললেন, আগের তারিখে তিনি প্রস্তুত থাকলেও আনা হয়নি। আবারও গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ সরকারের। উচ্চমূল্যের LNG আমদানি আর ভর্তুকি কমানোর দোহায় প্রতিমন্ত্রীর, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ক্যাবের। এবং ঠাকুরগাঁওয়ে একই পরিবারের 5 জনের মৃত্যুর কারণ নিপা ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব ইনস্টিটিউটের অনুসন্ধান রিপোর্ট। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।